বাড়ির উঠান জুড়ে গায়ে হলুদের সাজসজ্জা, চারপাশে হলুদের গন্ধ, ফুলের মালা আর আত্মীয় স্বজনের কোলাহলে পুরো বাড়ি মুখর। আজ আমার ছোট বোন তুবার গায়ে হলুদ। সকাল থেকেই সবাই ব্যস্ত, আমি নিজেও ব্যস্ত। কাজের শেষ নেই। বিকেলের দিকে হঠাৎ গেটের সামনে কয়েকটা গাড়ি এসে থামল। ভেতর থেকে একে একে কয়েকজন মহিলা এবং কয়েকজন পুরুষ আর কিছু মেয়ে নামল। তাদের সবার হাতে বড় বড় সাজানো ডালা, কোথাও শাড়ি, কোথাও কসমেটিক্স, কোথাও ফল, কোথাও চকলেট, কোথাও গয়নার বক্স। প্রতিটা ডালাই ফুল, রঙিন পাতা আর নকশা করা কাপড়ে সুন্দর করে সাজানো। বুঝতে আর বাকি রইল না, এরা তুবার শ্বশুরবাড়ির মানুষ। আম্মু, খালারা আর ফুপুরা হাসি মুখে এগিয়ে গিয়ে সবাইকে ভেতরে নিয়ে এলেন। আমি তখনও উঠানের একপাশে দাঁড়িয়ে কয়েকজনকে বসার জায়গা দেখিয়ে দিচ্ছি। ঠিক তখনই চোখে পড়ল সবার সামনে একটা মেয়ে ধীরে ধীরে হাঁটছে। পরনে হালকা বেগুনি রঙের থ্রি পিস, হাতে একটা মাঝারি আকারের ডালা, চুলগুলো ছাড়া, কপালে ছোট্ট একটা টিপ। মেয়েটা চারপাশে একবার দেখে একটু থেমে গেল। আমি অন্য অতিথিদের মতো তাকিয়েই আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। এদিকে মেয়েটাও চুপচাপ অন্যদের সঙ্গে ভেতরে চলে গেল। ভেতরে ঢুকতেই সবাই ডালাগুলো ঘিরে ধরেছে। সবাই উৎসাহ নিয়ে একটার পর একটা ডালা খুলে দেখছে। এদিকে আমি আবার বাইরে চলে এলাম। একজন এসে বলল, গাড়ি থেকে আরও দুটো ব্যাগ নামাতে হবে। আমি গেটের দিকে হাঁটতে লাগলাম। ঠিক তখনই দেখলাম একই সময় মেয়েটাও একা একা ছোট ব্যাগ হাতে নিয়ে গাড়ির দিকে আসছে। দুজনেই এক মুহূর্তের জন্য থেমে গেলাম। আমি শুধু পাশ কাটিয়ে দাঁড়িয়ে রাস্তা ছেড়ে দিলাম। ও হালকা মাথা নেড়ে ভেতরে চলে গেল। কোনো কথা হলো না, নামও জানা হলো না। কিছুক্ষণ পর তুবা আমাকে ভেতর থেকে ডাক দিল। ভাইয়া, এদিকে একটু আসো তো। আমি ভেতরে যেতেই দেখি ডালাগুলোর সামনে সবাই দাঁড়িয়ে গল্প করছে। তুবা একে একে সবার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে। আমি গিয়ে দাঁড়াতেই তুবা হাসি মুখে বলল, ও হচ্ছে আমার বড় ভাই তুহিন। কথাটা শুনে মেয়েটা আমার দিকে তাকালো। মনে হলো এতক্ষণ যে কৌতূহল নিয়ে বারবার তাকাচ্ছিলাম তার উত্তর পেয়ে গেছি। তুবা এবার মেয়েটার দিকে তাকিয়ে বলল, আর ভাইয়া, ও হচ্ছে আরোহী, ফাহিমের ছোট বোন। ফাহিম হচ্ছে তুবার হবু বরের নাম। আমি মুস্কি হেসে বললাম, ও আচ্ছা। আরোহীও ভদ্রভাবে মাথা নেড়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর বেশি আর কোনো কথা হলো না। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন মজা করে বলল, বেয়াই আর বেআইনের পরিচয় তো হয়ে গেল। কথাটা শুনে আশেপাশের কয়েকজন হেসে উঠলেন। আমিও শুধু হালকা হাসলাম। আরোহীও মাথা নিচু করে মুস্কি হেসে দাঁড়িয়ে রইল। এরপর সবাই নাস্তার টেবিলের দিকে চলে গেল। সমুচা, কাবাব, জিলাপি, মিষ্টি যা যা ছিল সবাই মিলে গল্প করতে করতে খেতে লাগলো। আমিও অতিথিদের আপ্যায়নে ব্যস্ত হয়ে গেলাম। একসময় ফাহিমদের পক্ষের সবাই ওঠার প্রস্তুতি নিলেন। আম্মু আর খালারা দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। আরোহীও সবার সঙ্গে গাড়িতে উঠে বসল। গাড়ি ছাড়ার আগে একবার জানালার পাশে বসে আমাদের বাড়িটার দিকে তাকালো। তারপর গাড়িগুলো ধীরে ধীরে গেট পেরিয়ে চলে গেল। বিকেলের কোলাহল ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে এলো। সন্ধ্যা নামতেই বাড়িতে গায়ে হলুদের মূল আয়োজন শুরু হলো। আত্মীয় স্বজন, প্রতিবেশী আর পরিচিত সবাই একে একে চলে আসতে লাগলেন। গায়ে হলুদের অনুষ্ঠান রাত পর্যন্ত বেশ জমজমাটভাবেই চলল। আত্মীয় স্বজন, ছোটরা, কাজিনরা সবার হাসি আড্ডায় পুরো বাড়িটা মুখর হয়েছিল। তুবাকে ঘিরে একের পর এক ছবি তোলা, হলুদ মাখানো, গান, সব মিলিয়ে সময়টা কখন যে কেটে গেল টেরই পেলাম না। আমি অবশ্য পুরো সময়টাই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারিনি। কখনো ফটোগ্রাফারের দরকার, কখনো সাউন্ডের সমস্যা, কখনো আবার অতিথিদের বসার ব্যবস্থা, সবই আমাকে সামলাতে হয়েছে। রাত অনেকটা গড়ানোর পর একে একে সবাই বিদায় নিতে শুরু করলেন। সব গুছিয়ে ঘরে ফিরতে ফিরতে প্রায় মাঝরাত হয়ে গেল। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই মনে পড়ল বিকেলের সেই মেয়েটার কথা, আরোহী। আজই প্রথম দেখা। কথা হয়েছে মাত্র দুটো, এর বেশি কিছু নয়। ভাবনাটা মাথায় আসতেই আবার নিজেই হেসে ফেললাম। কাল তো বিয়ে, তখন আবার দেখা হবেই। এই ভেবেই ঘুমিয়ে পড়লাম। পরদিন খুব ভোর থেকেই বাড়িতে আবার ব্যস্ততা শুরু হয়ে গেল।
আজ তুবার বিয়ে। রান্নাঘরের সামনে বিশাল প্যান্ডেল, বড় বড় ডেক্সিতে রান্না হচ্ছে, উঠানে চেয়ার টেবিল সাজানো হচ্ছে, স্টেজে ফুলের শেষ মুহূর্তের স্বাদ চলছে। আমি সকাল থেকে এক মুহূর্তের জন্য বসিনি। কখনো বাজার থেকে কিছু আনতে হচ্ছে, কখনো ডেকোরেটরদের সঙ্গে কথা বলতে হচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। জোহরের একটু আগেই খবর এলো বরপক্ষ রওনা দিয়েছে। এই খবরেই পুরো বাড়ির পরিবেশ যেন বদলে গেল। সবাই ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ পর দূর থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। আমি গেটের দিকে এগিয়ে গেলাম। একটার পর একটা গাড়ি এসে থামল। সবার আগে ফাহিম নামল, তারপর একে একে পরিবারের সবাই। তাদের মাঝেই আমার চোখে পড়ল আরোহীকে। আজ ওর পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। গতকালের চেয়ে আজ তাকে অনেক বেশি পরিপাটি লাগছে। আমাদের চোখাচোখি হতেই সে ভদ্রভাবে মাথা নেড়ে হাসল। আমিও হালকা মাথা নেড়ে অভিবাদনের জবাব দিলাম। এরপর সবাইকে ভেতরে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত হয়ে গেলাম। বরকে স্টেজে বসানো হলো। অতিথিদের আপ্যায়ন শুরু হলো। চারিদিকে মানুষের ভিড়। এর মাঝেই একসময় ঠান্ডা শরবতের ট্রে হাতে নিয়ে কয়েকজন এদিক ওদিক দৌড়াচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। শুনছেন? আমি ঘুরে তাকালাম। আরোহী দাঁড়িয়ে আছে। আমি বললাম, হ্যাঁ বলুন। তার আগে তুমি করে বলুন। আমি আপনার থেকে অনেক ছোট, তাই বড়রা আমাকে আপনি করে বললে আমার আনকমফোর্ট লাগে। আমি মুস্কি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে বলো। সে একটু ইতস্তত করে বলল, জি মানে ওয়াশরুমটা কোন দিকে? আমি হাত তুলে ভেতরের করিডোরটা দেখিয়ে বললাম, ওইদিকে সোজা গিয়ে বাম পাশের শেষের রুমটা। ওকে থ্যাঙ্কস। কথা শেষ করে সে কয়েক কদম এগিয়েও আবার থেমে গেল। পেছন ফিরে বলল, আসলে কাল এত লোকজন ছিল ঠিকমতো কিছুই বুঝিনি, তাই জিজ্ঞেস করলাম। কোনো সমস্যা নেই, নতুন জায়গায় এলে এমন হতেই পারে। সে হালকা হেসে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। বিয়ের বাড়িতে দাঁড়িয়ে গল্প করার মতো সময় কারো ছিল না। দিন যত গড়াচ্ছিল, বিয়ের আনুষ্ঠানিকতা তত এগিয়ে যাচ্ছিল। অবশেষে কাজী সাহেব এলেন। কিছুক্ষণ পর কবুলের শব্দে দুই পরিবারের মুখে হাসি ফুটে উঠল। তুবা আর ফাহিমের বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হলো। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর একে একে সবাই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে লাগলো। এদিকে রান্নাঘরের দিকেও ব্যস্ততা কম নয়। বরপক্ষের সবাইকে খাওয়ানো হচ্ছে, আত্মীয় স্বজনদেরও একে একে বসানো হচ্ছে। আমি তখনও এদিক ওদিক ছোটাছুটি করছি। কারো পানির দরকার, কারো গাড়ির ব্যবস্থা, আবার কোথাও কোনো ছোটোখাটো সমস্যা হলে সেটাও আমাকে গিয়ে সামলাতে হচ্ছে। দুপুর কখন বিকেলে গড়িয়ে গেল টেরই পেলাম না। এর মধ্যে বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। তুবার মুখে তখন আর আগে সে হাসিটা নেই। চারপাশে সবাইকে একবার করে দেখছে। চোখ দুটো ধীরে ধীরে ভিজে উঠছে। আম্মু তুবাকে জড়িয়ে ধরতেই সে আর নিজেকে সামলাতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকেরই চোখ ভিজে গেল। আমি একটু দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। নিজেকে যতই শক্ত রাখার চেষ্টা করি, বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠছিল। একসময় তুবা কান্না ভেজা চোখে আমার দিকে এগিয়ে এলো। আমাকে দেখেই আর নিজেকে ধরে রাখতে পারল না। দৌড়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল। ভাইয়া। এই এতটুকু শব্দ বলেই হাউমাউ করে কেঁদে উঠল। আমি ওর মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করলাম। আরে পাগলি, এভাবে কাঁদে কেন? তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না? আমার গলাটাও ভারী হয়ে এলো। তবুও মুখে হাসি রেখে বললাম, মেয়েদের তো একদিন নিজের সংসারে যেতেই হয়, সবাইকে ভালো রাখবি বুঝলি। তোবা কিছু বলল না, শুধু আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে ওকে নিজের থেকে আলাদা করলাম। ফাহিম ঠিক সামনেই দাঁড়িয়েছিল। আমি তোবার হাতটা আলতো করে ধরে ফাহিমের হাতে তুলে দিলাম। ফাহিমের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আজ থেকে তুবা তোমার দায়িত্ব। ও অনেক আবেগী মেয়ে, ছোট ছোট বিষয়েও মন খারাপ করে ফেলে। চেষ্টা করবে ওকে যেন কোনো কষ্ট না পেতে হয়, সবসময় ভালো রাখবে। ফাহিম বিনয়ের সঙ্গে মাথা নেড়ে বলল, ইনশাআল্লাহ ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না, ও আমার দায়িত্ব।
নিজের সর্বোচ্চ চেষ্টা করব ওকে সবসময় হাসি খুশি রাখতে। আমি হালকা করে তার কাঁধে হাত রাখলাম। এরপর সবাই মিলে তুবাকে গাড়ির দিকে নিয়ে গেলাম। তুবা গাড়িতে ওঠার আগেও বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। আব্বু আম্মু আত্মীয় স্বজন সবার চোখেই তখন পানি। আমি দরজা খুলে তুবাকে ভেতরে বসতে সাহায্য করলাম। সে জানালার পাশে বসেই আবার আমার হাতটা ধরে ফেলল। বলল, ভাইয়া। আমি মুস্কি হেসে বললাম, কাঁদিস না পাগলি, আবার তো দেখা হবেই। ঠিক তখনই সিটে এসে বসলো আরোহী। ও তুবার কাঁধে হাত রেখে আস্তে আস্তে কিছু একটা বলে ওকে শান্ত করার চেষ্টা করছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে বললাম, আরোহী। সে আমার দিকে তাকালো। তুবার একটু খেয়াল রেখো, সারাদিন এত ব্যস্ত ছিল যে ঠিকমতো কিছুই খেতে পারেনি। আরোহী সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, চিন্তা করবেন না, আমি বাসায় গিয়েই আগে ওকে কিছু খাওয়াবো। ঠিক আছে। কথাটা বলেই আমি সরে দাঁড়াতে যাচ্ছিলাম। ঠিক তখনই আরোহী আবার ডাকলো। তুহিন ভাইয়া, আমি ফিরে তাকালাম। সে মুস্কি হেসে বলল, আপনার নাম্বারটা দিন, বাড়িতে গিয়ে আমি ভাবির সাথে আপনার কথা বলিয়ে দিব। কথাটা শুনে আমার কাছে বেশ স্বাভাবিকই লাগলো, কারণ তুবা নতুন বউ, হাতে ফোন নাও নিতে পারে। অবশ্য ফাহিমের নাম্বার আছে আমার কাছে, কিন্তু সেও তো ব্যস্ত থাকবে। আমি নিজের নাম্বারটা বলে দিলাম। আরোহী নিজের ফোন বের করে নাম্বারটা সেভ করলো। তারপর মুস্কি হেসে বলল, ঠিক আছে, বাসায় পৌঁছে খবর দেব। আচ্ছা। এরপর গাড়ির দরজা আস্তে করে বন্ধ করে দিলাম। একে একে বরপক্ষের বাকি সবাইও নিজেদের গাড়িতে উঠে বসল। কয়েক সেকেন্ড পর গাড়ির ইঞ্জিন স্টার্ট হলো। ধীরে ধীরে গাড়িগুলো বাড়ির গেট পেরিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। শেষ গাড়িটাও চোখের আড়াল হয়ে যেতেই পুরো বাড়িটা কেমন যেন হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেল। যে উঠোনটা 2 দিন ধরে মানুষে ভরে ছিল, হাসি আনন্দে মুখর ছিল, সেই উঠানে এখন শুধু বিদায়ের শূন্যতা আর তুবার রেখে যাওয়া স্মৃতিগুলো নীরবে ছড়িয়ে রইল। অতঃপর 2 দিন কেটে গেল। তুবা চলে যাওয়ার পর বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সকালে ঘুম থেকে উঠলে আর ওর রুম থেকে কোনো শব্দ আসে না। খাওয়ার টেবিলেও আগের মতো হইচই নেই। তবে এই 2 দিনে তুবার সঙ্গে কয়েকবার কথা হয়েছে। অবশ্য ফোনটা প্রতিবারই আরোহী করে দিত। প্রথম দিন সন্ধ্যায় অচেনা একটা নাম্বার থেকে ফোন এসেছিল। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। তুহিন ভাইয়া, আমি আরোহী বলছি, ভাবি আপনার সঙ্গে কথা বলবে। এরপর তুবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছিল। কথা শেষ হলে আবার আরোহী ফোনটা নিয়েছিল। আচ্ছা ভাইয়া, রাখি। ঠিক আছে। এরপর থেকে আর বিশেষ কথা হয়নি। প্রয়োজন ছাড়া কেউ কাউকে ফোনও দেয়নি। 2 দিন পর সকালে নাস্তা করছি, এমন সময় গেটের বাইরে একটা গাড়ির শব্দ শুনতে পেলাম। বারান্দায় বের হয়ে দেখি ফাহিম, তুবা আর আরোহী এসেছে। তুবা গাড়ি থেকে নেমেই দৌড়ে এসে আম্মুকে জড়িয়ে ধরল। মনে হচ্ছিল মাত্র 2 দিন নয়, যেন অনেক দিন পর নিজের বাড়িতে ফিরেছে। আমি এগিয়ে গিয়ে ফাহিমের সঙ্গে কুশল বিনিময় করলাম। তারপর আরোহীর দিকে তাকাতেই সে হেসে বলল, আসসালামু আলাইকুম তুহিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। কিছুক্ষণ গল্প করার পর সবাই ভেতরে চলে গেল। দুপুরের খাবার শেষে তুবাব হঠাৎ বলল, ভাইয়া, চলো না একটু বাইরে ঘুরে আসি। কোথায়? কাছেই, শুধু একটু ঘুরবো, আইসক্রিম খাবো, ছবি তুলবো। আমি রাজি হয়ে গেলাম। বিকেলের দিকে 4 জন বের হলাম। প্রথমে পাশের পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর লেকের ধারে গিয়ে বসলাম। আবহাওয়াটাও বেশ সুন্দর ছিল, হালকা বাতাস বইছিল। তুবা আর ফাহিম পাশাপাশি হাঁটছিল। আমি লক্ষ্য করলাম দুজনেই আমার সামনে খুব অস্বস্তিতে আছে। তুবা বারবার ফাহিমের থেকে একটু দূরে সরে যাচ্ছে, আর ফাহিমও কিছু বলতে গিয়ে থেমে যাচ্ছে। মাঝে মাঝে দুজনের চোখাচোখি হচ্ছে, তারপর আবার দুজনেই অন্যদিকে তাকিয়ে ফেলছে। ছবি তুলতেও একই অবস্থা। দুজন পাশাপাশি দাঁড়ালেও যেন ঠিক স্বাভাবিক হতে পারছে না। আমি বিষয়টা বুঝে ফেললাম। মুস্কি হেসে বললাম, তুবা, ফাহিম, তোমরা ওইদিকে যাও, ওই দিকের ফুলের বাগানটা অনেক সুন্দর, ছবি তুললে ভালো আসবে। আমি এখানেই থাকি। তুবা একটু লজ্জা পেয়ে বলল, না না, সবাই একসাথেই থাকি। আরে যাও,
আমি আর আরোহী এই দিকটা ঘুরে দেখি, পরে দেখা হবে। আরোহীও বুঝতে পেরে বলল, হ্যাঁ, তুহিন ভাইয়া ঠিক বলেছে, তোমরা ওইদিকে ঘুরে আসো। তাহলে তুমিও আসো। আমি গিয়ে আর কি করব, তোমরা যাও তো। অবশেষে দুজন ধীরে ধীরে অন্যদিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তারা বেশ খানিকটা দূরে চলে গেল। এদিকে আমি আর আরোহী লেকের পাশের পথ ধরে হাঁটতে লাগলাম। প্রথম কয়েক মিনিট দুজনের কেউ কিছুই বললাম না। নীরবতাটা ভাঙল আরোহী। আপনি খুব কম কথা বলেন, তাই না? সবাই তাই বলে। কিছুক্ষণ হাঁটার পর সে আবার বলল, একটা প্রশ্ন করি, করো। আপনার সবচেয়ে পছন্দের কাজ কি? আমি একটু ভেবে বললাম, ঘুরতে ভালো লাগে আর বই পড়তে। যখন একদম ফ্রি থাকি তখন নিরিবিলি কোথাও বসে সময় কাটাতে ভালো লাগে। আরোহী মাথা নেড়ে বলল, আমারও ঘুরতে খুব ভালো লাগে, তবে আমি বইয়ের থেকে গল্প করতে বেশি পছন্দ করি। আমি হেসে বললাম, সেটা তো বুঝতেই পারছি। সে ভ্রুকুচকে বলল, কেন? কারণ আজকের মধ্যে তুমি সবচেয়ে বেশি কথা বলেছ। আরোহী হেসে মাথা নিচু করে ফেলল, তারপর আবার বলল, আচ্ছা, আপনি কি করেন? পড়াশোনা শেষ করেছি, বর্তমানে নিজেদের বিজনেস দেখাশোনা করছি। আর তুমি? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ও তাই। হুম। তারপর একটু থেমে আবার বলল, আপনাদের বাড়িটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে উঠানটা। কেন? জানি না, অনেক শান্ত লাগে। আমরা হাঁটতে হাঁটতে আরও অনেক সাধারণ বিষয়ে কথা বললাম। কোথায় ঘুরতে ভালো লাগে, কোন খাবার পছন্দ, ছোটবেলার দুষ্টুমি, এমন অনেক ছোট ছোট বিষয়। মনে হচ্ছিল পরিচয়ের অস্বস্তিটা ধীরে ধীরে কেটে যাচ্ছে। হঠাৎ দূর থেকে তুবার ডাক ভেসে এলো। ভাইয়া। আমরা দুজনেই তাকিয়ে দেখলাম তুবা আর ফাহিম আমাদের দিকে হাত নেড়ে ডাকছে। আমি হেসে বললাম, মনে হয় ওদের ঘোরাঘুরি শেষ। হুম, চলেন যাই। এরপর চারজন আবার একসঙ্গে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে ফিরে এলাম। সন্ধ্যা নামার আগেই সবাইকে নিয়ে বাসায় ফিরে এলাম। সেদিনের সেই ছোট্ট বিকেলটাই ছিল আমার আর আরোহীর প্রথম স্বাভাবিক দীর্ঘ আলাপের শুরু। সেদিনের পর থেকে সবকিছু আবার স্বাভাবিক নিয়মে চলতে লাগলো। আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আরোহীও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তবে আমাদের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। মেসেজে প্রায় কথা হতো দুজনের, এবং মাঝে মধ্যে ফোনে। ক্লাস কেমন চলছে, বাসা সবাই কেমন আছে, এই পর্যন্তই। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম। আগে যেখানে কথা বলতে একটু সংকোচ লাগতো, এখন আর সেটা হচ্ছে না। দিন যেতে লাগলো। কখনো তোবার কোনো ছবি পাঠাতে গিয়ে আরোহী ভুল করে আমাকে আগে পাঠিয়ে ফেলতো। আমি শুধু হাসির ইমোজি পাঠিয়ে দিতাম। কখনো আমি তুবার খবর জানতে চাইলে উত্তর দিত আরোহী। আবার কখনো তুবা ঘুমিয়ে থাকলে বলতো, পরে ফোন দিন, এখন ভাবি বিশ্রাম নিচ্ছে। এভাবে কথাগুলো ধীরে ধীরে একটু দীর্ঘ হতে শুরু করলো। আজ ক্লাসে কি হলো, কোন সাবজেক্ট ভালো লাগে, প্রিয় খাবার কি, বৃষ্টি পছন্দ নাকি শীত, ছোটবেলায় কে বেশি দুষ্ট ছিল, এমন অসংখ্য সাধারণ বিষয়। কিন্তু সেই সাধারণ কথাগুলোই কখন যেন অসাধারণ হয়ে উঠেছিল। একদিন রাতে ফোন রেখে দেওয়ার পর হঠাৎ খেয়াল করলাম আজ প্রায় 40 মিনিট কথা হয়েছে, অথচ সময়টা একদমই বুঝিনি। ওপাশেও নিশ্চয়ই একই অনুভূতি হয়েছিল, কারণ ফোন রাখার আগে আরোহী বলেছিল, আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, পরে আবার কথা হবে। কিন্তু ফোন কেটে যাওয়ার পরও কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েই ছিলাম। এভাবেই আরও কিছুদিন কেটে গেল। আমরা কেউ কাউকে কিছু বলি না, তবুও দুজনেই বুঝতে শুরু করেছিলাম একজনের মেসেজ এলে অন্যজনের মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। একজন অসুস্থ হলে অন্যজনের মন খারাপ হয়ে যায়। কথা না হলে দিনটা যেন একটু অসম্পূর্ণ লাগে, কিন্তু কেউই সেই অনুভূতির নাম দেয়নি। না কোনো ভালোবাসার কথা, না কোনো ইঙ্গিত, শুধু সম্মান আর সুন্দর একটা বোঝাপড়া। কয়েক সপ্তাহ পর এক ছুটির দিনে ফাহিম আর তুবা আবার আমাদের বাসায় এলো। আমি গেটে গিয়ে দেখলাম শুধু ওরা দুজন। আমি চারপাশে তাকিয়ে বললাম, আরোহী আসেনি? তুবা জুতা খুলতে খুলতেই বলল, ওর পরীক্ষা চলছে, তাই আসতে পারেনি। আমি শুধু মাথা নেড়ে বললাম, ও আচ্ছা। বিষয়টা স্বাভাবিকভাবেই নিলাম।
তবে কেন জানি মনটা একটু খালি খালি লাগছিল, সেটা কাউকে বুঝতে দিলাম না। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বারান্দায় বসে ফোন চালাচ্ছিলাম। তুবা এসে আমার পাশে চেয়ারটায় বসলো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ বলল, ভাইয়া, হুম, একটা কথা জিজ্ঞেস করব? কর। সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। আরোহীকে তোমার কেমন লাগে? প্রশ্নটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, হঠাৎ এই প্রশ্ন? আগে উত্তর দাও। ভালো মেয়ে। তুবা ঠোঁট বাঁকিয়ে বলল, আমি ওই উত্তর চাইনি। তাহলে? তুমি জানো আমি কি জানতে চাইছি। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, আমি কিছুই জানি না। তুবা এবার আরও কাছে সরে এলো। ভাইয়া, আমাকে লুকিয়ে লাভ নেই। আমি অবাক হয়ে বললাম, মানে? মানে আমি সব বুঝি। কি বুঝিস? এই যে তোমাদের মধ্যে কিছু একটা চলছে এবং তোমরা প্রায়ই একে অপরের সাথে কথা বলো। আমি এবার সত্যিই অবাক হয়ে গেলাম। কে বলেছে তোকে এসব? কেউ বলতে হয় নাকি? আমার তো কান আছে, চোখ আছে, তাই না? আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, তুই অনেক বড় হয়ে গেছিস মনে হচ্ছে। তুবা হেসে উঠল। এখন সত্যটা বলো। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, হ্যাঁ, ওকে আমার ভালো লাগে। কথাটা মুখ দিয়ে বের হতেই তুবা আনন্দে প্রায় লাফিয়ে উঠল। আমি জানতাম। এত খুশি হওয়ার কি আছে? আছে, অনেক আছে। তারপর দুষ্টু হেসে বলল, তাহলে একটা কাজ করি, কি? আমি আরোহীর সঙ্গে তোমার প্রেম করিয়ে দেই। আমি সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বললাম, না। তুবা অবাক হয়ে বলল, কেন? আমি শান্ত গলায় বললাম, আমি এসবে যেতে চাই না। যদি আরোহীরও আমাকে ভালো লাগে তাহলে দুই পরিবারের সম্মতিতেই সব হবে। সরাসরি বিয়ে, এর বাইরে কিছু না। তুবা কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে হাসল। এই কারণেই তুমি আমার ভাই। আমি হেসে বললাম, আরেকটা কথা। তুবা বলল, কি? আমি বললাম, আগে নিশ্চিত হ আরোহীর মত কি। তুবা আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, ওর মত কি সেটা আমি খুব ভালো করেই জানি। আরও বলল, তবুও তুমি যেহেতু বলেছ, আমি কোনো তাড়াহুড়ো করব না। তুবার কথার পর আমি আর কিছু বললাম না, শুধু বারান্দার সামনে খোলা আকাশটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যার পর ফাহিম আর তুবা চলে গেল। বাড়ি আবার আগের মতো শান্ত হয়ে গেল। তবে এবার একটা পার্থক্য ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল তুবা নিশ্চয়ই আরোহীর সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবে, কিন্তু আমি নিজেকে বারবার বুঝিয়ে নিচ্ছিলাম, যা হওয়ার সময় মতোই হবে। এরপর প্রায় ৩ সপ্তাহ কেটে গেল। এই সময়টাতে আরোহীর পরীক্ষা চলছিল, তাই আমাদের কথাবার্তাও আগের তুলনায় অনেক কমে গিয়েছিল। একদিন রাতে মেসেজ এলো, আজ শেষ পরীক্ষা। কেমন হয়েছে? ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন নিশ্চিন্তে বিশ্রাম নাও। আর আপনি? আমি তো আগের মতোই, কাজ আর ব্যস্ততা। ওপাশ থেকে একটা হাসির ইমোজি এলো। তারপর আর কোনো কথা হলো না। 2 দিন পর তুবা নিজের শ্বশুরবাড়ির বারান্দায় বসেছিল। পাশে আরোহী বই হাতে বসেছিল। হঠাৎ তুবা বলল, আরোহী, একটা কথা বলবো? বলো ভাবি। রাগ করবি না তো? আরে না, বলো। তুবা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, তোমার কাছে আমার ভাইকে কেমন লাগে? প্রশ্নটা শুনে আরোহী বইয়ের পাতা উল্টাতে উল্টাতে থেমে গেল। কয়েক সেকেন্ড কোনো উত্তর দিল না। তুবা আবার বলল, চুপ করে আছো কেন, বলো। আরোহী মুস্কি হেসে বলল, হঠাৎ এই প্রশ্ন? কারণ আছে। কি কারণ? আগে উত্তর দাও। আরোহী কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, উনি খুব ভালো মানুষ। এটা তো আমিও জানি। তাহলে? আমি ওই উত্তর চাই না। আরোহী এবার পুরোপুরি লজ্জা পেয়ে গেল। ভাবি, হুম। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি। তুবা মুস্কি হেসে বলল, তাহলে উত্তরটাও নিশ্চয়ই জানো। আরোহী কয়েক মুহূর্ত চুপ করে রইল। মনে হচ্ছিল
নিজের ভেতরের কথাগুলো বলার সাহস জোগাড় করছে। অবশেষে খুব আস্তে বলল। হ্যাঁ। তুবা খুব আগ্রহ নিয়ে সামনে ঝুঁকে এলো। হ্যাঁ মানে? আরোহী লজ্জায় মাথা নিচু করে বলল। আমারও ওনাকে ভালো লাগে। কথাটা বলেই ওর কান দুটো লাল হয়ে গেল। তুবা আনন্দে আর নিজেকে সামলাতে পারল না। সে হেসে উঠে আরোহীকে জড়িয়ে ধরল। আমি জানতাম। হাসছো কেন? কারণ আমার ভাইও ঠিক একই কথা বলেছে। আরোহী অবাক হয়ে তাকালো। মানে? ভাইয়াও তোমাকে পছন্দ করে। আরোহীর চোখ বড় হয়ে গেল। সত্যি? হুম। আরোহীর মুখে অজান্তেই একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। কয়েক মুহূর্ত দুজনেই চুপ করে রইল। তারপর তুবা বলল। কিন্তু একটা কথা। কি? তখন তুবা বলল, ভাইয়া লুকিয়ে কিছু করতে চায় না। এই কথা শুনে আরোহী বলল। মানে? মানে যদি তোমার মত থাকে তাহলে দুই পরিবারের সম্মতিতে সরাসরি বিয়ে হবে। প্রেম করে লুকিয়ে কিছু করবে না। কথাটা শুনে আরোহী চোখে সম্মানের ছাপ আরও স্পষ্ট হয়ে উঠল। সে আস্তে করে বলল। এই কারণেই ওনাকে আমার আরো বেশি ভালো লাগে। তুবা মুস্কি হেসে বলল। তাহলে বাকিটা আমার দায়িত্ব। সেদিনের সেই ছোট্ট কথোপকথনের পর তুবা আর কোনো তাড়াহুড়ো করল না। কয়েকদিন অপেক্ষা করল। তারপর এক সন্ধ্যায় সুযোগ বুঝে প্রথমে ফাহিমকে সব খুলে বলল। ফাহিম মন দিয়ে সব শুনে হাসি মুখে বলল। আমি তো অনেক আগেই বিষয়টা বুঝেছিলাম। যদি দুজনের মত থাকে তাহলে অবশ্যই বড়দের সঙ্গে কথা বলা উচিত। এরপর ধীরে ধীরে বিষয়টা পৌঁছালো দুই পরিবারের বড়দের কাছে। আশ্চর্যের বিষয়, কেউই আপত্তি করলেন না। বরং সবাই বললেন, যেহেতু দুজন একে অপরকে পছন্দ করে এবং পরিবারের দিক থেকেও সব কিছু মানানসই, তাহলে এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর কি হতে পারে। এরপর একদিন দুই পরিবার আনুষ্ঠানিকভাবে বসে। চা নাস্তার আড্ডার মাধ্যমেই আমাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। আম্মু আরোহীর হাতে একটা স্বর্ণের আংটি পরিয়ে দেন। ওদের পক্ষ থেকেও আমাকে আংটি পরিয়ে দেওয়া হয়। তারপর আমাদেরকে আলাদা কথা বলতে দেওয়ার জন্য পাঠানো হয়। তুবা আমাদেরকে আলাদা ঘরে নিয়ে গিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে দুষ্টু হেসে বলল। আচ্ছা, তোমরা একটু গল্প করো, আমরা সবাই বাইরে আছি। কথাটা বলেই সে দরজাটা আধখোলা রেখেই বাইরে চলে গেল। রুমের ভেতর হঠাৎ করেই একটা নীরবতা নেমে এলো। আমি ধীরে ধীরে আরোহীর দিকে তাকালাম। আজ ওর পরনে ছিল হালকা আকাশি রঙের শাড়ি। শাড়ির পাড়ে সূক্ষ্ম রূপালি কাজ, চুলগুলো সুন্দর করে গুছিয়ে একপাশে রাখা, কপালে ছোট্ট একটি নীল টেপ, হাতে কাচের চড়ি আর মুখে একদম মৃদু লাজুক হাসি। জানালার ফাঁক দিয়ে বিকেলের নরম আলো এসে ওর মুখে পড়ছিল। কেন জানি মনে হচ্ছিল আজকের আরোহীকে যেন প্রথমবারের মতো দেখছি। আমার চোখ কয়েক সেকেন্ডের জন্য ওর দিকেই স্থির হয়ে রইল, হয়তো একটু বেশি। আরোহী সেটা বুঝতে পেরে লাজুক হেসে বলল। কি হলো? এভাবে তাকিয়ে আছেন কেন? আমি হালকা হেসে বললাম, কিছু না। না, কিছু তো একটা আছে। আমি কয়েক মুহূর্ত চুপ থেকে শান্ত গলায় বললাম, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। কথাটা শুনেই ওর গাল দুটো হালকা লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে চুড়িগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল। এত সুন্দর করে কেউ কোনোদিন বলেনি। আমি মুস্কি হেসে বললাম, কারণ আজকের মতো করে হয়তো কেউ দেখেও নি। ও লজ্জায় আর আমার দিকে তাকাতে পারছিল না। রুমে আবার কয়েক মুহূর্তের নীরবতা নেমে এলো। আমি ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আরোহীও আস্তে করে মাথা তুলে আমার দিকে তাকালো। দুজনের চোখ এক হলো। মনে হচ্ছিল এতদিনের সব না বলা কথাগুলো শুধু এই চোখের ভাষাতেই বলে দেওয়া যায়। আমি আস্তে করে বললাম, জানো, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম তখন একবারও ভাবিনি একদিন তুমি আমার জীবনসঙ্গী হওয়ার কথা এভাবে সবাই মিলে ঠিক করবে। আরোহী মৃদু হেসে বলল। আমিও ভাবিনি, তবে একটা কথা। কি? আপনার সঙ্গে কথা বলতে বলতে কখন সে আপনাকে আলাদা করে ভাবতে শুরু করেছিলাম সেটা নিজেও বুঝিনি। আমারও ঠিক একই অবস্থা হয়েছিল। আরোহী মাথা নিচু করে বলল। আল্লাহর কাছে একটা দোয়া করতাম। আমি অবাক হয়ে বললাম, কি দোয়া?
যদি কখনো বিয়ে হয় তাহলে যেন এমন একজন মানুষকে পাই যাকে সম্মান করতে পারি, ভরসা করতে পারি। একটু থেমে আবার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে যোগ করলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। কথাটা শুনে অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। আমি ধীরে ধীরে আমার ডান হাতটা সামনে বাড়িয়ে দিলাম। এক মুহূর্ত ইতস্তত করার পর আরোহীও লাজুক হাসি নিয়ে নিজের হাতটা আমার হাতে রাখল। মনে হচ্ছে আজ থেকে সবকিছু সত্যিই বদলে যাচ্ছে। তবে একটা জিনিস কোনোদিন বদলাবে না, কি? তোমার প্রতি আমার সম্মান আর ভালোবাসা। কথাটা শুনে আরোহীর চোখ দুটো চিকচিক করে উঠল। সে মৃদু হেসে বলল, আর আমি চেষ্টা করব যেন কোনোদিন আপনার বিশ্বাসের অমর্যাদা না করি। আমরা দুজনই চেষ্টা করব একে অপরের পাশে থাকার, সুখে দুঃখে সব সময়। আরোহী ছোট্ট করে মাথা নেড়ে বলল, ইনশাল্লাহ। কিছুক্ষণ পর আমরা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কথার আর কোনো তেমন প্রয়োজন ছিল না। ঠিক সেই সময় বাইরে থেকে তুবার হাসির শব্দ ভেসে এলো। ভাইয়া, গল্প শেষ হলে বাইরে আসো, সবাই অপেক্ষা করতেছে। আমি আর আরোহী একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললাম। আরোহী ধীরে ধীরে নিজের হাতটা সরিয়ে নিল, তারপর লাজুক গলায় বলল, চলুন, সবাই অপেক্ষা করছি। আমি দরজার দিকে হাঁটতে হাঁটতে একবার পেছন ফিরে তাকালাম। আরোহীও ঠিক তখনই আমার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই ও মিষ্টি করে হেসে ফেলল। মনে হচ্ছিল আজকের এই ছোট্ট মুহূর্তটাই আমাদের নতুন জীবনের সবচেয়ে সুন্দর শুরুর স্মৃতি হয়ে থাকবে। বিদায়ের সুর দিয়ে যে গল্পের সূচনা হয়েছিল, শেষটায় এসে কিন্তু তা আর শূন্যতার গল্প রইল না, হয়ে উঠল ভালোবাসার এক নতুন অধ্যায়। জীবনের প্রতিটি মিষ্টি সম্পর্কের পেছনে থাকে এমন কিছু না বলা সুন্দর অনুভূতির গল্প। আর সেই মিষ্টি অনুভূতির গল্পটি আজ আমরা দুজনে মিলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। বোনের ননদ যখন আদুরে বউ, গল্পটি আপনাদের কেমন লাগলো তা জানতে কিন্তু আমরা সত্যি খুব ব্যাকুল হয়ে আছি। গল্পের কোন দৃশ্যটি আপনার মন ছুঁয়ে গেছে, কিংবা আমাদের দুজনের এই যাত্রাটা আপনার কেমন লাগলো তা ঝটপট কমেন্ট বক্সে লিখে আমাদের জানিয়ে দিন। আপনাদের সুন্দর সুন্দর প্রতিটি মতামত আমাদের নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার প্রিয় মানুষ বা বন্ধুদের সাথে গল্পটি বেশি বেশি শেয়ার করে তাদের মনটাও ভালো করে দিন। আর হ্যাঁ, আমাদের এই পথ চলায় সবসময় পাশে থাকতে এবং এমন আরও অনেক মিষ্টি আবেগঘাড়া ও হৃদয় ছুঁয়ে যাওয়া সুন্দর সুন্দর গল্প সবার আগে উপভোগ করতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিও কিন্তু বাজিয়ে দিতে ভুলবেন না। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় ভালোবাসার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।